সকালবেলা পাতানোর শ্রেণীর ঘাটে বসে দাঁত ব্রাশ করছিল সৌরভ। তখন বাড়ির রাস্তা ধরে এগিয়ে আসতে দেখা গেল অবনীকে। আরহামকে কোলে নিয়ে হাতে একটা ছোট ব্যাগ জাতীয় কিছু সাথে নিয়ে এদিকে আসছে। এ বাড়িতে কেন আসছে বুঝতে পারল না সৌরভ। অবনীকে বাড়ির ভিতর আসতে দেখে মাকে ডেকে আনলো বাহিরে। এতক্ষণ আনিজি লাগলেও রাহেলার সামনে আসলে স্বস্তি অনুভব করে অবনী। মিষ্টি হেসে সালাম দিয়ে কুশল বিনিময় করে। বিনিময়ে হাসে রাহেলাও। রাহেলাই আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, সকাল সকাল এখানে কেন? কোনো কিছু লাগবে কিনা? সলজ্জ হাসে অবনী। নিচু কণ্ঠে বলে, আসলে আন্টি, এখানকার বাজারটা কোন জায়গায় আমি তো ঠিক চিনি না। বাসার জন্য কিছু বাজার করতাম, যদি একটু বলে দিতেন। রাহেলা অবাক হয়ে বললেন, সে তুমি কি বাজার ক্যারি করবে নাকি বেবি? এরপর রাহেলা ছেলেকে তাড়া দিয়ে বললেন, সৌরভ, তাড়াতাড়ি মুখ ধুয়ে এসে দেখতো ওর কি আনা লাগবে। ও এই বাচ্চাটাকে নিয়ে বাজার করবে কিভাবে? মায়ের আদেশ পেয়ে সৌরভ জলদি পা চালিয়ে নেমে গেল পুকুরের পানির কাছে। রাহেলা ততক্ষণে অবনীকে হাত ধরে ঘরের ভিতরে নিয়ে চলে গেছে। ঘরে ঢুকে অবনী মিষ্টিকে দেখতে পেল। মিষ্টি ঘর সাজাচ্ছিল। তেমন আহামরি কিছু না, টুকটাক একটু সাজাচ্ছিল। অবনী মিষ্টিকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। তারপর জিজ্ঞেস করলো বাহিরের গেস্ট আসবে কিনা। মিষ্টি জানালো বাহিরের কেউ না, ওর কিছু ফ্রেন্ডস অ্যান্ড কাজিনদের ইনভাইট করেছে। কথায় কথায় মিষ্টি জিজ্ঞেস করলো, হাতের শপিং ব্যাগ কেন? কি নিয়ে এসেছো আপু? অবনী মাথা চুলকে বলল, আসলে বাজার করার জন্যই এনেছি। অবনীর জবাবে খিলখিল করে হেসে উঠল মিষ্টি। হাসতে হাসতেই বলল, বিশ্বাস করো আপু, আমি এই প্রথম কাউকে দেখেছি এই ব্যাগ নিয়ে কাঁচা বাজার আনতে যায়। তখনই ঘরে ঢুকছিল সৌরভ। মিষ্টিকে বলল, এভাবে দাঁত বের করে হাসার কি হলো? শোন, শপিং কিন্তু একটা ইংরেজি শব্দ। এর অর্থ হচ্ছে কেনাকাটা করা। আর বাজারেও তো মানুষ কেনাকাটাই করে। কাঁচা বাজার কিনে, কিন্তু ওটাও কেনাকাটার মধ্যেই পড়ে। তাই এভাবে দাঁত কেলিয়ে হাসিস না তো। ভাইয়ের কথায় মুখ বেংসি দিয়ে অবনীর সামনে এগিয়ে গিয়ে আরহামকে কোলে তুলে নিল। অবনী একটু লজ্জা পেল যেন। পিস পিস করে মিষ্টিকে বলল, মিষ্টি, তোমাদের বাসা থেকে একটা বাজারের ব্যাগ দিও তো। সৌরভ তৈরি হয়ে বের হলে বাজারের লিস্ট চাই অবনীর কাছে। অবনী জিজ্ঞেস করে, আপনি কি একাই যাবেন? সৌরভের তো মনে মনে বলতে ইচ্ছে করলো, না, একা যাব কেন? বিয়ে করে বউকে সাথে নিয়ে একসাথেই যাব। কিন্তু মনের কথা মনে আটকে রেখে গম্ভীর কণ্ঠে জবাব দিল, এটা আমাদের গ্রাম, এটা শহর না। এখানে মেয়েরা বাজার করতে যায় না। যদিও যায়, তাহলে এলাকার মুরব্বীরা সেটাকে কটু দৃষ্টিতেই দেখে। সেটা নিয়ে পরে আলোচনা হয় চায়ের দোকানে, রাস্তার মোড়ে। আর আপনি হলেন অতিথি মানুষ, আপনি কেন বাজারে যাবেন? অবনী দমে গেল। মিনমিন করেই বলল, আমি তো এখানে অনেক দিন থাকতে এসেছি। তবে প্রতিদিন কি বাজার আপনি করে দিবেন? কথাটা স্পষ্টই শুনল সৌরভ। ও বিড়বিড় করেই বলল, প্রথম এক নজর দেখাই মন চেয়েছিল, আপনার সারা জীবনের সব দায়িত্ব নেই। কিন্তু শিট, আগে তো বুকিংই হয়ে গেছে। কথাটা আর পৌঁছলো না অবনীর কানে। সৌরভ ঘর ছেড়ে বেরিয়ে গেল। মিষ্টি তখনও আরহামকে নিয়ে বসে আছে। অবনী গিয়ে মিষ্টির ফেলে রাখা অর্ধেক কাজ করতে লাগলো। মিষ্টি বারণ করলেও শুনল না। মিষ্টি মনে মনে ভাবলো, প্রতিবেশীদের সাথে এরূপ মনোভাব না রেখে এভাবেও তো সুন্দর একটা সম্পর্ক রাখা যায়। একে অপরকে সহায়তা করা যায়। তাতে খুব বেশি ক্ষতি তো হয় না। কিন্তু আমাদের বর্তমান সমাজটা যেন কেমন বিগড়ে যাচ্ছে। প্রতিবেশীদের সাথে এখন আর সে আগের দিনগুলোর মতো ভালো সম্পর্ক গড়ে ওঠে না। যাও টুকটাক কথাবার্তা হয়, তা সবই প্রতিযোগিতা নিয়ে। কার বাচ্চা ভালো রেজাল্ট করলো, কে করলো না তা নিয়ে খোঁচা দিয়ে কথা বলা। আবার কে কি ফার্নিচার কিনলো, কি গহনা বানালো, কি শাড়ি কিনলো, সেসব নিয়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরণীতে। রাহেলা বারবার করে বলে দিয়েছে ও বাসায় যেতে। কিন্তু বার্থডে পার্টিতে উপহার ছাড়া যাওয়া বেমানান। কিন্তু এই মুহূর্তে অবনীর কাছে দেওয়ার মতো কি আছে? অবনী ভাবনায় পড়ে গেল। হুট করে মাথায় আসলো, সেদিন বাবার বাসা থেকে বের হয়ে আসার সময় বাবার দেওয়া একটা মূল্যবান উপহার ড্রেসিং টেবিল থেকে নিয়ে এসেছিল। যদিও স্মৃতি হিসেবে রাখতে এনেছিল, কিন্তু এই মুহূর্তে এটা কাজে লাগানো যাবে ভেবে ব্যাগ থেকে গেল অবনী। প্রথম হাত দেওয়ায় খুঁজে পেল না। পরে আরেকটু গভীরে হাত দিতে বের হয়ে আসলো শক্ত কিছু। অবনী সেটাকে টেনে টুনে উপরে তুলল। উপরে উঠাতে অবাক, এটা তো একটা ডায়েরি, লক সিস্টেম। কারো পার্সোনাল ডায়েরি হবে হয়তো। এটা তো ওর বা সায়নের কারো না। তবে উপরে একটা কাগজ, আবার কিছু একটা লেখা, আঠা দিয়ে লাগানো। ছোট ছোট অক্ষরে লেখা, চাবি ভিতরেই আছে। পরে আবার লক করে রাখবে আশা করি। অবাক হলো অবনী। সেটা পাওয়ার পরেও আরো কিছু পাওয়ার আশায় আবারও ব্যাগের মধ্যে হাত ঢোকালো। খানিক পরে পেয়ে গেল চাবিটা। অবনীর মন চাইলে এখনই ডায়েরিটা খুলে পড়তে, কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে। রাহেল আন্টি বারবার বলে দিয়েছে সে যেন তাড়াতাড়ি যায় একটু।
রাহাল আন্টিরা ওকে এত আপন করে নিয়েছে, এত হেল্প করছে, তার কথা ফেলা অনুচিত। তাই ও ডায়েরিটা নিয়ে বালিশের নিচে রাখলো। ভাবলো ও বাসা থেকে এসে তারপর না হয় পড়বে। এরপর গিয়ে মিষ্টি কালারের একটা 3 পিস পরলো, চুলটা খোপা করে মাথায় ওড়না তুললো। হঠাৎই মনে হলো ওখানে মিষ্টির কাজিন আর ফ্রেন্ডসরা আসবে, ওরা তো পার্টি উপলক্ষে নিশ্চয়ই সুন্দর সাজবে। কিন্তু অত সাজগোজও পছন্দ করে না অবনী, তাই কি মনে করে আবার চোখের নিচে সুন্দর করে কাজল দিল, ঠোঁটে হালকা কালারের লিপস্টিক। এই দুটো জিনিস সবসময় ব্যাগে থাকে, নয়তো এত ঝামেলার মধ্যে এ দুটো আনাও হতো না। এরপর মনোযোগ দিয়ে আরহামকে তৈরি করতে বাঙালি মায়েদের অনুসরণ করে অবনী ওর কাজলটা দিয়েই কপালে একটা টিপ এঁকে দিল। ছোট আরহাম কি বুঝলো কে জানে, মায়ের মুখ পানে তাকিয়ে একটু হাসলো। ও ছেলের কপালে চুমু খেলো, বিড়বিড় করে বলল, কলিজা আমার। অবনী আরহামকে সাজাতে সাজাতে টের পেল কেউ দরজা ধাক্কাচ্ছে। উঠে গিয়ে দরজা খুললো, দেখতে পেল মিষ্টি হাসি মুখে দাঁড়িয়ে আছে। একটা বেবি পিঙ্ক কালার গাউন পরেছে, চুলগুলো ছেড়ে দিয়েছে, মুখে হালকা মেকআপের ছোঁয়া লক্ষ্য করা যায়। অবনী বলে ফেলল, তোমাকে ভীষণ প্রিটি লাগছে মিষ্টি। মিষ্টিকে মিষ্টি লাগছে। মিষ্টি মুচকি হাসলো। আম্মু তোমাকে নিয়ে যেতে বলেছে, রাতের বেলা একা একা যাবা? আর এইটুকু পথই তো, একা না হয় চলে যেতাম, তুমি একা আসতে গেলে কেন? একা এসেছি কে বলল? মানে কে এসেছে সাথে? বাইয়ে এসেছে। অবনী অবাক হলো, সৌরভকে দেখতে ভীষণ গম্ভীর একজন মানুষ মনে হয়, কিন্তু কাল খাবার দেওয়া থেকে যতটুকু মনে হচ্ছে দেখতে এমন রাগী গম্ভীর মনে হলো, ভিতরে ভিতরে ভীষণ নরম মনের মানুষ। অবনী বলল, আচ্ছা ভিতরে আসো, আমি আরহামকে নিয়ে আসি। মিষ্টি ভিতরে উঠল না, তাড়া দিয়ে বলল, ভাইয়া বাহিরে দাঁড়িয়ে আছে, আমি একা আসবো বলে সাথে এসেছে, কিন্তু সে কোনোভাবে ঘরের ভিতর ঢুকবে না, তুমি বরং আরহামকে নিয়ে আসো। বেশ খানিকটা সময় ওই বাসায় কেটে গেল। তখন কেক কাটার পালা। সবাই এদিকে আনন্দ ফুর্তি করছে, ফিক টিক তুলছে, কিন্তু কর্নারের একটা সোফায় মনমরা হয়ে বসে আছে অবনী। এত আনন্দ যেন তার মন ছুতে পারছে না। মিষ্টি তোর বান্ধবীদের সাথে ব্যস্ত তখন। অবনী এখানে আর চেনেই বা কাকে। রাহেলাও তখন মেহমান আপ্যায়নে ব্যস্ত। বিষয়টা কারো নজরে না পড়লেও সৌরভের পড়েছে। সে ভিতরের দিকে গেল মায়ের কাছে। ছেলেকে দেখে বলে উঠলেন, এই গরমের মধ্যে তুই এখানে কেন এসেছিস? আমতা আমতা করে সৌরভ বলল, মা একটা কথা বলতাম আর কি। আরে বল না, এত ঢং করার কি আছে? আসলে সায়ন ভাইয়ের বউ যে এসেছে, তাহলে সায়ন ভাইও কোথায়? সে আসেনি কেন? হাতের কাজ থামলো রাহেলার। ছেলের কৌতূহল দেখে জিজ্ঞেস করলো, তাতে তোর এত কৌতূহল কেন? না মানে, সকালে দেখলাম একা একা বাজার করতে আসছে, এখন আবার একা একা মনমরা হয়ে কর্নারে বসে আছে। সায়ন ভাইয়া থাকলে নিশ্চয় তার এখন একা একা ফিল হতো না। দীর্ঘশ্বাস ছাড়লেন রাহেলা। কারো সুখের গল্প করতেও যেন ভালো লাগে, কিন্তু কারো দুঃখের গল্প বলতে কি আর ভালো লাগে? বুক ছেড়ে দীর্ঘশ্বাস বের হয় শুধু। তবুও রাহেলা বলল, আসলে তুই তো শুনেছিলি হয়তো সায়ন একা একা বিয়ে করেছে, তখন অবনীর বাবা মায়ের মত ছিল না, কিন্তু এখন নাকি আবার একটা বিয়ে করেছে, তাও কাকে শুনবি? আগ্রহ প্রকাশ পেল সৌরভের কণ্ঠে। রাহেলা বলতে শুরু করলেন, তোরা যখন হাই স্কুলে পড়তি, তখন কাশেম জমাদ্দারের 2 মেয়ে তোদের সাথে স্কুলে পড়তো মনে আছে? একটা ছিল বড়, সায়নদের সাথে পড়তো, আর একটা তোদের সাথে পড়তো, লিনা নাকি নাম। সায়নরা তো ভার্সিটিতে ওঠার পর চলে গেল শহরে। এরপর অবনীর সাথে পরিচয়। ভার্সিটিতে বসে গড়ে ওঠে প্রণয়। প্রণয়কে পরিণয়ে রূপ দিতে পালিয়ে যাওয়া, আবার এতদিন পর লিনার সাথে দেখা। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছি না। মাঝখান থেকে কপাল পড়ল মেয়েটার আর বাচ্চাটার। ওরা তো কোনো দোষ করেনি, আল্লাহ ওদের কেন শাস্তি দিচ্ছে? সায়নের এরকম কাণ্ডের কথা শুনে অবাক হলো সৌরভ, কিন্তু অবনীর এভাবে হওয়ার কথা শুনে কেন যেন সৌরভের ভীষণ খারাপ লাগছে। মাকে বলল, তা ঠিকই বলেছ মা, তাদের কোনো দোষ নেই, কিন্তু মাঝে মাঝে পরিস্থিতি এমন হয়ে যায়, দোষ না করে অনেক নিরপরাধ শাস্তি পেয়ে যায়, এটাই হচ্ছে নিয়তি। একটু থেমে সৌরভ তাড়া দিয়েই বলল, আচ্ছা তুমি না হয় খাবার গরম করো, রাত হয়ে যাচ্ছে বেশি, ওরা বাসায় ফিরবে তো। এদিকে বসে বসে চটপট করছে অবনী। তার মন খারাপের কারণ সায়ন না, এত আনন্দ তার মন ছুঁতে পারছে না, কেননা তার মনে পড়ে আছে সেই ডায়েরির মধ্যে। এই ডায়েরিটা কার? ওর কাছে এবার কে দিল? ওকে কোনো ইঙ্গিত দিচ্ছে কি? কোনো মতে মিষ্টিদের বাসা থেকে প্রোগ্রাম শেষ করে নিজ বাড়িতে ফিরব অবনী। মিষ্টি বন্ধুদের সাথে আনন্দ করে এখন ক্লান্ত, রুমে এসে চেঞ্জ না করেই শুয়ে পড়েছে। রাহেলার হাতেও তখন অনেক কাজ। মেহমান বিদায়ের পরে সব কাজ গোছাতে ব্যস্ত রাহেলা। অন্য যে ফ্রেন্ডসরা এসেছিল তাদের বেশিরভাগই এরই বাবা না হয় ভাই এসে নিয়ে গেছে। অবনী এখন এক কোণে বসা, যদিও রাস্তার দূরত্ব খুবই অল্প, কিন্তু এটা একটা অপরিচিত জায়গা, আবার রাতও হয়ে এসেছে। মনে মনে ভীষণ ভয় লাগলেও মুখে কিছু বলছেন অবনী।
সৌরভে একবার মন চাইলেও গিয়ে বলতে চলুন আমি এগিয়ে দিই, কিন্তু জেসে পড়ে হেল্প করতে গেলে আবার শেষরা উপাধি না দিয়ে বসে, আরো বাজে কিছু উপাধিও দিতে পারে। বলা তো যায় না, মেয়ে মানুষের মন বলে কথা। তাই চুপ করে বসে রইল। মনে মনে হয়তো আশা করছিল অবনী জেসে গিয়ে ওর কাছে সাহায্য চাইবে, কিন্তু সেরকম কিছুই করলো না, বরং অবনীও ঘাপটি মেরে চুপচাপ বসে আছে। সৌরভ বিড়বিড় করে বলল, ভালোই তেড়া মেয়ে তো, ভাঙবে তবু মস্কাবে না। অবশেষে অপেক্ষার অবসান হলো রাহেলার আগমনে। তিনি সৌরভকে বললেন একটু এগিয়ে দেওয়ার জন্য। কথাটা বলে রাহেলা ভিতরে চলে গেলেও দাঁড়িয়ে রইল অবনী। আসলে একা একা রাতে একটা ছেলে মানুষের সাথে যেতে আনকমফোর্ট লাগছে। সৌরভ যেন মনে পড়তে এমন ভাবে বলল, মিস অবনী, আপনি আমাকে 99% বিশ্বাস করতে পারেন, বাকি 1% বলবো না, কারণ কেউ কখনো একদম পাক্কা 100% বিশ্বাস রাখতে পারে না। মুখে যদিও বলে কিন্তু তা পারে না। তবে আমি একদম 99% পারেন। আমার দ্বারা আপনার কোনো ক্ষতি না হোক, তবে আপনার যে কোনো প্রয়োজনে সাহায্য আমার করতে সমস্যা নেই। সৌরভের কথায় খানিক লজ্জা পেল অবনী। সৌরভের মনের কথা একদমই বুঝে গেল। আর কি ভাবছে ওকে ভেবেই লজ্জা মাথা নোয়ালো। অবশেষে অন্ধকার হাতড়ে টিপ টিপ আলো জ্বলিয়ে দুজন অপরিচিত চলল তাদের গন্তব্যে। কারো মুখে কোনো কথা নেই, কি বলবে বা কি বলা উচিত খুঁজে পেল না। অবশেষে নীরবেই কয়েক মিনিটের পথ অতিক্রম করলো দুজন। বাসার ভিতরে যাওয়ার পর ভদ্রতার খাতিরে অবনী বলল, ভিতরে বসেন ভাইয়া। কিন্তু সাথে সাথে প্রস্তাব নাকচ করলো সৌরভ। বলল, আপনি একা থাকেন, সাবধানে থাকবেন, দরজা খুলবেন না। আর মায়ের কাছে শুনলাম ফ্যান মোটর আরো কি যেন সমস্যা, কাল মিস্ত্রিকে বলে দিয়ে যাব, এসে ঠিক করে দিবে। বর দরজা ভালোভাবে আটকে রাখবেন। কথাটা বলে আর দাঁড়ালো না সৌরভ, কিন্তু এই স্বল্প সময়ের ব্যবহার যেন মুগ্ধ করলো অপনীকে। কি সুন্দর করে নিজের পাশাপাশি আশেপাশের মানুষেরও খেয়াল রাখতে জানে সে। এত কিছু চিন্তা করার সময় নেই। তাড়াতাড়ি দরজা আটকে দিয়ে রুমে চলে গেল অপনী। আরহাম তখন মায়ের বুকের সাথে মিশে ঘুমিয়ে আছে। বিছানা ঠিক করে আরহামকে শোয়ালো সেখানে। দক্ষিণ দিনের জানালাটা একটু ফাঁকা করে দিল। তা দিয়ে দক্ষিণা হাওয়া আসতে লাগলো ভিতরের দিকে। আরহামকে ঠিক করে রেখে তাড়াতাড়ি ড্রেস পাল্টে হাত মুখে পানি দিয়ে আসলো অবনী। এরপর দুইটা মোম আর দিয়াশলাই নিয়ে এসে খাটের পাশে টুল পাতিয়ে বসলো। মনে মনে বলল, এই মোম দিয়ে ডায়েরিটা পড়তে শেষ করতে হবে। আর যেন ধৈর্য ধরতে পারছে না। অবশেষে রাতের ঘুমকে বিদায় জানিয়ে ডায়েরি নিয়ে বসলো। অবনী জানেও না এর মধ্যে কি তিক্ত সত্য লেখা রয়েছে। ডায়েরিটা চাবি দিয়ে খুলতে উপরের পৃষ্ঠায় লিনা নামটা চঞ্চল করছে। অবনী চমকালো। লিনা কেন ওকে ডায়েরিতে রেখেছে ভেবে পেল না। তাড়াহুড়ো করে উল্টাতে লাগলো পৃষ্ঠা। প্রথম দিকে পৃষ্ঠাগুলো ফাঁকা, তারপরও সামনের দিকে উল্টাতে লাগলো। কয়েক পেজ যেতে কিছু লেখা নজরে এলো। ফ্ল্যাশব্যাক। রূপকথা হাই স্কুল অ্যান্ড কলেজ। আমাদের দুই বোনের অ্যাডমিশনের এক স্কুলেই হয়েছে। বড় আপু ত্রিনা আমার চেয়ে 1 বছরের সিনিয়র ছিল। আমি যখন স্কুলে যাই তখন অলরেডি স্কুলে ওদের বছর পেরিয়ে গেছে। কিছু বন্ধু বান্ধবও হয়েছে। একটা গ্যাংয়ের মতো ছিল ওদের। সেখানে 5 জন সদস্য ছিল ওরা। সায়ন ভাইয়া, রিফাত ভাইয়া, নাবিন ভাইয়া, ত্রিনা আপু আর রুফা আপু। ওদের মধ্যে বন্ডিং ভালোই ছিল বলতে গেলে। আমি যখন স্কুলে যাই তখন দেখতে পিছিয়ে আর আদরে ছিলাম। বড় আপুর বন্ধু হওয়ার সুবাদে ওদের সাথে আমারও খুব ভালো একটা সম্পর্ক ছিল। ওরা অনেক আদর করতো আমায়। ছোটবেলার দিনগুলো ভীষণ সুন্দর ছিল। আমি ওদের থেকে ছোট হলেও ধীরে ধীরে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। দিন পেরিয়ে বছর গড়ল। ওদের সাথে সম্পর্ক আরো ভালো হলো। তখন ওদের বন্ধুত্ব ছিল হৃদয়ে কম্পন ধরানোর মতো। ছেলে মেয়ে বন্ধু হতেই পারে। যদিও মা বাবা ছোটবেলায় অনেক করে বোঝাতো ছেলে বন্ধু না বানাতে, তবু ওই যে ছেলে মেয়ের সমান অধিকার, আমরা বন্ধু কেন হতে পারবো না, এটা ভেবে অপু মিশেছে ওদের সাথে। কিন্তু কোনো গুণাক্ষরে টের পায়নি এই বন্ধুত্ব একদিন কাল হয়ে দাঁড়াবে। সে কথা পরে বলছি, আগে অন্য কথা বলি। দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে গেল। আমি তখন 11-এ, আপুরা তখন 12-এ উঠে গেছে। সামনে বোর্ড এক্সাম, পড়াশোনার ভীষণ ব্যস্ততা ওদের। অনেকগুলো টিচারের কাছে প্রাইভেট পড়ে। দৌড়াদৌড়ির মধ্যেই ওদের লাইফ কাটছে। সব বন্ধুদের মধ্যে সায়ন ভাইয়ের নজর আমার দিকে একটু ভিন্ন ছিল। ছোট হলেও অতটা ছোট ছিলাম না। মোটামুটি বুঝতাম সব কিছুই। সায়ন ভাই যে আমাকে একটু একটু পছন্দ করতে শুরু করেছে তা আমি বেশ ভালোই বুঝছিলাম। আপুর সুবাদে প্রায় প্রতিদিনই আমাদের দেখা হতো। ধীরে ধীরে আমারও ভালো লাগতে শুরু করেছিল সায়ন ভাইকে। বিষয়টা ভালো লাগা অবধি সীমাবদ্ধ ছিল। তখন কলেজে রুমেল স্যার নামের একজন টিচার ছিলেন। তার কাছে ওরা ফিজিক্স পড়তো। স্যারের অনেকগুলো ব্যাচ ছিল, এরই মধ্যে ওরা ছিল না। ওরা স্যারকে আলাদাভাবে রিকোয়েস্ট করে পড়ানোর জন্য। স্যারের হাতে সময় নেই তখন, তবুও অনেক রিকোয়েস্টের পরে রাজি হয়, কিন্তু সময় মেলাতে পারে না।
তারপর ঠিক হয় একদম সন্ধ্যার আগে ওদের পড়াবে। পড়াতে পড়াতে আজান দিয়ে দিত। বাসা একটু দূরে হওয়ার কারণে আমি আইসিটি পড়ে রুমেল স্যারের ব্যাসের ওখানে বসে থাকতাম, আপু যাতে একা আসতে না হয় সেজন্য। আর স্যার পড়াতো কলেজের পিছনে একটা বাসা ভাড়া নিয়ে, সেখানে বসে। তার আশেপাশে কোনো বাড়িঘরও ছিল না। তো এরকমই এক জ্বরের দিনের ঘটনা। তখন ওদের টেস্ট পরীক্ষা চলমান। পরের দিন এর ফিজিক্স পরীক্ষা। আপু ভিজে ভিজেও চলে গিয়েছিল রুমেল স্যারের ব্যাচে, কিন্তু যাওয়ার পর দেখলো তখনই কেউ আসেনি। কিছু সময় পর সায়ন ভাই আসে। দুইজন মিলে কথা বলছিল। এরই মধ্যে কাকভেজা হয়ে সেখানে আসে রিফাত ভাইয়া, নাবিল ভাইয়া। ওরা অনেক সময় অপেক্ষা করার পরেও রুমেল স্যার আসে না। অথচ ওই দিন স্যারের পড়ানোর কথা ছিল। স্যার হয়তো এত বৃষ্টি দেখে আসেনি, নাকি অন্য কোনো সমস্যা ছিল জানি না, কিন্তু আপুর ভাগ্য ওই দিন অনেক খারাপ ছিল, হয়তো তাই আসেনি। জ্বরের প্রকোপ তখন দ্বিগুণ হয়ে গেছে। এক একটা বাসার মধ্যে ওরা 4 জন। ওদের খারাপ সত্ত্বা কিছু সময়ের জন্য খোলস ছেড়ে বেরিয়ে এসেছে। সেদিন ওরা বলে গিয়েছিল বন্ধুত্বের সংজ্ঞা, হয়ে উঠেছিল নরপিশাচ। ওরা কিভাবে বন্ধুত্বের মতো এত সুন্দর একটা সম্পর্ককে কুকুরের মতো খুবলে খেয়েছিল। সেদিন ট্রিনা আপুর আত্মচিৎকার কানে যায়নি ওদের, চোখের পানি নজরে পড়ে মন গলেনি। একটা সুন্দর বন্ধুত্বের সমাপ্তি ঘটেছিল জ্বরের রাতে। ওরা যদি ওই রাতে আমার বোনটাকে বাঁচতে দিত, তাহলে হয়তো আমার বোনটা আত্মহত্যার পথ বেছে নিত না। কিন্তু ওরা তো ছাড় দিলই না আমার আপাটাকে। আমার কলিজা ছিল আমার আপা। আমার কলিজা ছেড়ে নিয়ে গিয়েছিল ওরা সেদিন। সমাজে এরকম কিছু কীট এখনো বেঁচে আছে, যার জন্য মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারে না। সেদিন আমি ভিজে ভিজে গিয়েছিলাম আপুকে আনতে। উদ্দেশ্য ছিল একসাথে বাড়িতে ফিরব, কিন্তু একসাথে যে আর বাড়ি ফেরা হবে না তা কোনোভাবেই আমি টের পাইনি। তখন জ্বরের কারণে চারদিক অন্ধকারাচ্ছন্ন ছিল। সে অন্ধকারের সুযোগ নিয়ে ওরা আমার বোনটার গলায় ওড়না পেঁচিয়ে গাছের সাথে ঝুলাচ্ছিল। সেই কাজটা করেছিল সেই পুরুষটা, যাতে একটু একটু করে মনে ঠাঁই দিতে শুরু করেছিলাম আমি। আমার পায়ের নিচের মাটি ফাঁক হয়ে যাচ্ছিল। আমি চিৎকার দিতে গিয়েও মুখ চেপে ধরেছিলাম, কারণ যে বন্ধুদের এত ভরসা করার পরও জীবনটা দিতে হলো আপাকে, সে বন্ধুরা এই মুহূর্তে আমাকে পেলেও নিশ্চয় ছেড়ে কথা বলবে না। ওদের এক একটাকে আমার তখন জানোয়ার মনে হচ্ছিল। ঝোপের আড়ালে বসে পড়েছিলাম আমি, কিন্তু তখন কি মনে করে জানি ফোন বের করে সায়নের লাশ ঝোলানোটা ভিডিও করে ফেলি। তখন মাথা কিভাবে কাজ করেছে আমি জানি না। এতটুকু পরে এখন তোমার জানতে ইচ্ছে হতে পারে যে আমি পুলিশকে কেন দেইনি। আসলে ওদের তো পুলিশে দিয়েও লাভ নেই। ওদের মধ্যে একজনের বাবা তো জনপ্রতিনিধি ছিল, বহু মানুষ তাদের আন্ডারে ছিল। পুলিশে ঝামেলা ধামাচাপা দেওয়া ওদের জন্য কোনো কঠিন কাজ নয়, কিন্তু আমি ওদের কাউকে ছাড়বো না। সেদিন কোনো মতে ছুটতে ছুটতে বাড়িতে গিয়েছিলাম আমি। আপার লাশ গাছের সাথে ঝুলতেছে, এতটুকু বলার পর আর জ্ঞান ছিল না, পড়ে যাই সেখানে। মা সেদিন ছুটতে ছুটতে কলেজের দিকে যাচ্ছিল। সেই পথে ঝড়ের দাপটে বড় গাছ ভেঙে পড়েছিল মায়ের উপর। মাথায় বেশি না লাগায় বেঁচে যায় মা, কিন্তু পায়ে এত জখম হয়েছে যে হাঁটার শক্তি হারায় চিরদিনের জন্য। সে আজ শয্যাশায়ী। ওদের খানিকের ভালো লাগা আমাদের পরিবারটা তছনছ করে দিয়েছিল। এতটুকু পড়ে অবনী দেখলো ডায়েরির পাতাগুলোতে চোখের পানির দাগ স্পষ্ট। এতটুকু লিখতে যে কত কষ্ট হয়েছে তার বুঝতে বাকি রইল না। নিজের শরীর ঘৃণায় রিডি করে উঠল অবনীর। নিজেকে ধিক্কার দিল যে শেষ পর্যন্ত কিনা একজন খারাপ মানুষকেও ভালোবেসেছিল। অবনী ফিসটা উল্টাতে লাগলো। ডায়েরিটা পড়তে পড়তে চোখ বন্ধ করে ফেলল অবনী। মনে মনে গাল বন্ধ করা লিনার লাইফের স্ট্রাগলের কাহিনী পড়ে চোখ বেয়ে দর দর করে পানি গড়ালো অবনীর। কেবল ইন্টার পড়ু একটা মেয়ের যখন সম্মানহানি হয়ে বোনের মৃত্যুর একই দিনে মা শয্যাশায়ী হওয়া, তারপর একা একা লড়াই করে এতগুলো দিন বাঁচা, সত্যি কতটা কষ্টের ছিল জীবনটা। এমন একটা মানুষকে ভালোবাসলো যে কিনা এতগুলো মানুষের জীবন নষ্টের কারিগর। ডায়েরিটা বন্ধ করে ফেললো। আর পড়তে মন সায় দিচ্ছে না। লাস্ট দিকটা ভালো করে পড়েও দেখলো না। পড়লে হয়তো জানতে পারতো কি ভয়াবহ পরিণতির কথা ডায়েরির শেষ পাতায় লেখা রয়েছে। এরপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। অবনীর শাশুড়ির কথা মতো গ্রামের হাই স্কুলে শিক্ষকতা করছে অবনী। এক শিক্ষক মারা গিয়েছে কয়েক মাস আগে। এখনো তার বদলে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। সৌরভের বাবার সুপারিশে স্কুল কমিটি থেকে অবনীকে করা হয় স্কুল শিক্ষিকা। ছোট্ট আরহামের সারা দিনের খেলার সাথী হয়েছে মিনু। মিনু কিশোরী একটা মেয়ে। দারিদ্র্যের মধ্যে চলে ওদের পরিবারের দিন যাপন। যখন রাহেলা বাচ্চাটাকে দেখে রাখার জন্য প্রস্তাব দেয়, তখনই মিনুর মা রাজি হয়ে যায়। অবনী স্কুলে 3টা ক্লাস করায়। ততক্ষণ আরহামকে আর মিনুকে রাহেলার বাসায় রেখে আসে। এরই মধ্যে সৌরভের সাথে অনেকটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সৌরভও অফিস থেকে ফিরে বিকেল টাইমটা আরহামের সাথেই কাটায়। সম্পর্কটা বন্ধুত্বেই সীমাবদ্ধ রয়েছে।
বন্ধু বলতে সেরকম বন্ধু নয়, সৌরভ যেন শুভাকাঙ্ক্ষী হয়ে আছে অবনীর জীবনে। যে কোনো বিপদ বা অসময়ে ওরাই ছুটে আসে। সৌরভ মনে মনে কিছু একটা ভাবলেও সামনে এগোতে সাহস পাচ্ছে না। পাশে লোকে কিছু বলে এই ভয়ে মূলত। গ্রামের মানুষ এই বিষয়টাকে মোটেও সহজভাবে নেবে না। আর এসব ভালোবাসা ভরসার বিষয় অবনী একদম উদাসীন। কথায় আছে না, গড়পড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। অবনী কেন যেন ওই বাড়ির সায়ন বা লীনা কারো সম্পর্কে আর ভাবতে চায় না। লীনা যা মন চায় করুক, অবনী তাতে কোনো আপত্তি নেই। এরকম একটা মানুষের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। অবনীর মা বাবা অনেক জোরাজুরি করে ঠিকানা নিয়েছেন সাহেলার কাছ থেকে। শিউলি বেগম গ্রামে এসে মেয়ের এই অবস্থা দেখে কান্নাকাটি শুরু করেছেন প্রচুর। নিয়ে যেতে চেয়েছেন সাথে করে, কিন্তু অবনী যেতে নারাজ। ওই শহর কি বিষাক্ত লাগে অবনীর কাছে। আর শহরের বাতাসকে মনে হয় বিষাক্ত দোয়া, যাতে নিঃশ্বাস নিতে গেলে দম বন্ধ লাগে। রেগে শিউলি বেগম অবনীকে বেফাস কথাবার্তা বলে ফেলেন, যা কিনা আঘাত হানে আত্মসম্মানে। সব দোষী অবনী ছিল। তারা নাকি এখন শুধু শুধু ভোগান্তিতে পড়েছেন ওর জন্য। মায়ের কান্নাকাটিতে যাও একটু নরম হয়েছিল, কথাগুলো যেন তীরের মতো বিঁধে গেল শরীরে। অবনী এরপর একদমই না করে দেয়, যাবে না মানে একদমই যাবে না। এভাবেই সময়গুলো পেরোচ্ছিল। মিনুকে এক পাশে দিয়ে মাঝখানে আরহামকে রেখে আরেক পাশে শোয় অবনী। রাত তখন গভীর। দরজায় দুমদাম করাঘাতের শব্দ। অবনীর ঘুম ভেঙে যায়। দরপড়িয়ে উঠে বসে বিছানায়। প্রথমে ভাবে হয়তো মনের ভুল ছিল। বেড সাইড থেকে পানির গ্লাস নিয়ে পানিটা শেষ করে অবনী। পুনরায় দরজায় সেই করাঘাতের শব্দ। এবার হুঁশ ফিরে অবনীর। এটা কোনো ভ্রম না, সত্যি কেউ জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। এত রাতে কেউ কেন দরজা ধাক্কাচ্ছে এটাই মাথায় আসছে না অবনীর। কাঁপা কাঁপা পায়ে নিচে নামলো অবনী। ধীরে ধীরে লাইট অন করে এগিয়ে গেল দরজার দিকে। মনকে শক্ত করে জিজ্ঞেস করলো, কে ওখানে? প্রথমবার কোনো সাড়া পাওয়া গেল না। পরবর্তীতে আবার জিজ্ঞেস করলে ওপাশ থেকে জবাব এলো, অবনী, আমি সায়ন, দরজাটা খোলো প্লিজ। অবনীর পা থমকে গেল। কণ্ঠনালী অসাড় হয়ে এলো। সায়নের কণ্ঠে ব্যস্ততা, দরজা খোলার তাড়া। কণ্ঠ চিনতে ভুল না হলেও ভয় কাটল না অবনীর। সামনের দিকে থাকা জানালার একটা পাট খুলে দেখে শিওর হলো অবনী। সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে সায়ন। এই মুহূর্তে সায়নকে দেখেও যেন বেশ ভয় লাগছে অবনীর কাছে। সায়নকে দেখতে ভয়ঙ্কর লাগছে মোটেই অমন না, কিন্তু করা অতীতের কীর্তিগুলো চোখের সামনে যেন হানা দিচ্ছে। সায়ন অনবরত দরজা ধাক্কা দিয়েই যাচ্ছে। অবশেষে বাধ্য হয়ে দরজা খুলে দিল অবনী। হুড়মুড় করে ভিতরে ঢুকে সায়ন, যেন একটা জ্বরের চাপটা এসে ঢুকেছে। ভয়ে ছিটিয়ে যায় অবনী। যদিও মানুষটা একসময় তার স্বামী ছিল, কিন্তু এখন আর সেই সম্পর্ক তার সাথে নেই। তারপর পরিচয় জানার পর ভয়ের মাত্রা যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। এতক্ষণে অবনীর খেয়াল হলো সায়নের দিকে। সায়নের সাদা পাঞ্জাবিতে সারা জায়গায় রক্ত মেখে আছে, লেপ্টে নেই। রত্রের ফোঁটা ছিটে উঠলে যেমন হয় তেমনি। ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে অবনীর। গলা বাড়িয়ে চিৎকার করতে গেলে মুখ চেপে ধরে সায়ন। মুখ থেকে কেবল গোঙানির শব্দ বের হচ্ছে। সায়ন অবনীকে নিজের সাথে জাপটে ধরে, ফিস ফিস করে বলল, চেঁচিও না অবনী, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি একটা নজর আমার সন্তানকে দেখতে এসেছি। শেষবার, বিশ্বাস করো, আর কখনোই আসবো না। রক্তগুলো শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার একটা বিচ্ছিরি গন্ধে চারদিক ভরে গিয়েছিল। পেট মোচড় দিয়ে গল গল করে বমি করে দেয় অবনী। সায়ন সরে আসা অবনী থেকে। সায়ন জিজ্ঞেস করে, অবনী, ওয়াশরুম কোথায় বলো তো? পানি নিয়ে আসি, সব ক্লিন করে দেই। হাতের ইশারায় ওয়াশরুম দেখিয়ে দিল অবনী। এলোমেলো পা ফেলে সেখান থেকে ওয়াশরুমের দিকে যায় সায়ন। নেতিয়ে যাওয়া শরীরটা নিয়েই পিছন পিছন ছোটে অবনী। সায়ন যখন ট্যাপ ছেড়ে বালতিতে পানি ভর্তি করছিল, তখনই পিছন থেকে জোরে একটা শব্দ হয়। সায়ন তৎক্ষণাৎ পেছনে ঘুরে। অবনী দরজা বন্ধ করে ফেলেছে। পিছন ঘুরে দরজা ধাক্কা দিতে শুরু করলো সায়ন, কিন্তু সিটকেনি ততক্ষণে তুলে দিয়েছে। সায়নের বাবা এবারের প্রতিটা দরজায় লোহার দরজা লাগিয়েছিল। ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে কোনো সুবিধা করতে পারল না সায়ন। এদিকে রুমের মধ্যে এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে অবনী। কি করবে কি ভেবে পাচ্ছে না। দৌড়ে রুমের দিকে গেল। হাতে ফোন নিয়ে ভাবলো কাউকে ফোন দিবে, কিন্তু এই মুহূর্তে কে সাহায্য করতে পারে অবনীকে। চট করে সৌরভের নামটা মাথায় এলো। ফোন দিতে গিয়েও দিতে পারল না। কথায় বলে না, বিপদ যখন আসে একদম চারদিক দিয়েই আসে। তাই যেন হয়েছে অবনীর ক্ষেত্রে। ফোনে ব্যালেন্স নেই। মনে হলো ডাটা প্যাক কেনা আছে ফোনে। ফোনে ডাটা অন করলো অবনী। উদ্দেশ্য শাশুড়িকে হোয়াটসঅ্যাপে কল দেওয়া। সায়ন এরকম অবস্থায় কেন তা জানতে হবে, কিন্তু ডাটা অন করতে শাশুড়ির ফোন থেকে
টুং করে মেসেজ ঢোকার আওয়াজ হলো। একটা লিঙ্ক পাঠিয়েছেন তিনি। কিসের লিঙ্ক দেখতে কাপা হাতে ক্লিক করল অবনী। নিউজ চ্যানেল একটা, হেডলাইনে বড় বড় করে লেখা, পাহাড়ি এলাকায় ঘুরতে এসে 4 বন্ধুর মধ্যে 3 জন নিহত, একজনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বিস্তারিত পড়তে থাকে অবনী। যতই পড়ছে শরীর বেয়ে দরদর করে ঘাম বেরোচ্ছে। বর্তমানে সময়টা এমন হয়ে গিয়েছে, আমরা প্রায় শুনেছি এই মার্ডার কাহিনী, দেখে দু একবার হা হুতাশ করা ছাড়া আমাদের হাতে আর কিছুই করার থাকে না। সেরকমই একটা নিউজ হলে হয়তো অবনীর কম্পন সৃষ্টি হতো না, কিন্তু অবনীর ধারণা এটা সায়ন লিনা রিলেটেড ঘটনা। বিস্তারিত পড়ে অবনীর নাম দেখে তো একদম শকড হয়ে যায়। যা ধারণা করেছিল ঠিক তাই হয়েছে। রিফাত, লিনা বা নাবিল কেউই বেঁচে নেই। সায়ন একটা খুনি, ভয়ঙ্কর খুনি। অবনী কোনো কিছু না ভেবে এই রাতের অন্ধকারে ছোট ও সৌরভদের বাড়িতে ছুটে সেখানে গিয়ে পাগলের মতো দরজা ধাক্কাতে থাকে। রাহেলা ব্যস্ত পায়ে দরজা খোলে। উদ্ভ্রান্তের মতো অবনীকে দেখে হকচকিয়ে যান তিনি। তিনি ডেকে তোলেন সৌরভকেও। মিষ্টি বাড়িতে নেই, ওর এসএসসি শেষ হয়ে গেছে, তাই ছুটি কাটাতে নানা বাড়ি গিয়েছে। বাসায় সৌরভই ছিল শুধুমাত্র। ঘুম থেকে উঠে কোনো মতো শরীরের উপর তোয়ালা জড়িয়ে নেমে আসে। অবনীকে চটপট করতে দেখে জানতে চায় কি হয়েছে। রাহেলা ধমক দেয়, বলে বুঝতে পারছিস না, ও কিছু একটা দেখে ভয় পেয়ে গেছে ভীষণ। তারপর মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে বলে কি হয়েছে। অবনী হাঁপাতে হাঁপাতে সায়নের বাসায় আসা থেকে পাহাড়ি ডালুতে খুন অব্দি সব বলল। সৌরভ কল করলো পুলিশকে। পুলিশ ছাড়া এসব জায়গায় কিছু করার মতো বোকা না সৌরভ। অবনীকে বাহবা দিতে বলল না, বুদ্ধি করে ওয়াশরুমে বন্দি করেছে বলে এরকম এক ভয়ানক খুনি আজ ধরা পড়বে। মিনিট 20 দূরত্ব রয়েছে থানা। সেখান থেকে পুলিশ আসতে আসতে অবনীরা বাসার সামনে এসে অপেক্ষা করছিল। পুলিশ যখন আসে তখন অবনীকে দেখাতে বলে আসামি কোথায় আছে। অবনী দেখিয়ে দিলে কয়েকজন পুলিশ সহ অতি সাবধানতার সাথে দরজা ছিটকানি খোলে অফিসার। ভিতরে মুখ দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে ভিতরে ঢুকে সে। কি হয়েছে দেখতে মুখ উঁচু করা অবনী, কিন্তু সামনের দৃশ্য দেখার জন্য সে যেন মোটেও প্রস্তুত ছিল না। ওয়াশরুমের ফ্লোরে রক্তর পেয়ারা বইছে। সামনে থেকে এত রক্ত মাথা যেন চাড়া দিয়ে উঠল। মাথা চেপে চিৎকার করে উঠল অবনী। পুলিশ অফিসার জানালো, হি ইজ নো মোর। পুলিশ ভিতরে ঢুকে দেখতে পায় আয়নায় কাঁচ ভাঙা। হাত দিয়ে ঘুষি দিয়ে কাঁচ ভেঙেছে আর সেই কাঁচ দিয়ে গলা কেটেছে। তা বেশ বুঝতে পারছে পুলিশ, কিন্তু এরকম গা হিম করা দৃশ্য দেখে গা ছমছম করছে উপস্থিত প্রতিটা মানুষের। একটা মানুষ কতটা ভয়ানক সাহসী হলে নিজের গলা অবস্থা দেখে তো অবনী মরসা যায়। রাহেলা অবনীকে টেনে সরায় ওখান থেকে। রাহেলা নিজেরও তো মাথা ঘুরছে এসব দেখে। পুলিশ হাতের মধ্যে এক টুকরো রক্তে মাখা চিরকুট পেল। সেখানে লেখা আছে, বুক পকেটে একটা চিরকুট আছে, যেটা একান্তই অবনীর। এটা যেন অন্য কেউ না দেখে, ইভেন আপন লোকেরাও না। আরও লেখা আছে সেখানে, তার ফোনে একটা ভিডিও করা আছে, এটা যেন সবাই দেখে। পুলিশ অফিসার বেরিয়ে এলেন ফোনটা নিয়ে, কিন্তু আশ্চর্য বিষয়, ফোনে কোনো লক দেওয়া নেই। স্ক্রিনে ভিডিও জলজল করে উঠছে। ভিডিওটা এই ওয়াশরুমে বসে কিছু সময় আগে তৈরি করা। আমি সায়ন বলছি, আপনারা যতক্ষণে আমার ভিডিও দেখছেন ততক্ষণে হয়তো আমি আপনাদের মাঝে আর নেই। সে যাই হোক, আসল কথায় আসি। লিনার সাথে আমার এমনি কিছুটা ভাব থাকলেও তা প্রণয় অব্দি গড়ায়নি। তাই লিনাকে বিয়ে করায় সবাই অনেকটা অবাকই হয়েছিল। কিন্তু মানুষ একটা পাপ করলে তা ঢাকতে আরও নতুন নতুন অসংখ্য পাপের সাথে জড়িয়ে পড়ে। আমার সাথেও তাই হয়েছে। ইন্টার পড়াকালীন সময়ে মস্ত বড় এক পাপ করেছিলাম। যে খুন করে তাকে তো খুনি বলা হয়, সে অনুযায়ী আমি একজন খুনি। আমি একা না, আরও 2 জন সাথী ছিল। এত বছর বিষয়টা ধামাচাপা থাকলেও লিনা সেই পুরনো ক্ষত জাগিয়ে তুলেছে। সে আমার সাথে যোগাযোগ করেছে, তার সাথে কন্ট্যাক্ট হয়েছিল সে দেশে আসলে আমি তাকে আমার বাসায় আমার ঘনিষ্ঠ মানুষ হিসাবে থাকতে দিব, মানে একদম ওয়াইফের মতো, যাকে কেউ সন্দেহ না করে। তারপর কিছুদিন পর বন্ধুদের নিয়ে বান্দরবান বা কোনো একটা পাহাড়ি এলাকায় ট্যুর দিব। সবকিছু পরিকল্পনা মতোই হচ্ছিল। মা অবনীকে ভীষণ ভালোবাসত, যার দরুন সে লিনাকে মেনে নিতে পারেনি। একদিন লিনার সাথে রাগ করে সে চলে গেছে তার ভাইয়ের ছেলের কাছে। এদিকে পুরো বাসায় আমি আর লিনা বন্ধুদের দাওয়াত দিতে লাগলাম। কয়েকদিন পরপরই ওরা আসতো, মজা মাস্তি হতো। লিনার সাথে ওরাও সহজ হয়ে গিয়েছিল, যার ফলে ট্যুরে যাওয়া নিয়ে কারো মনে কোনো সন্দেহ ছিল না। কিন্তু ওরা জানতো না এই ট্যুরে সবার জন্যই ভয়ানক কিছু অপেক্ষা করছে। লিনার সাথে আমার কথা হয়েছিল আমি ওদের মারতে সাহায্য করলে লিনা আমাকে কিছু বলবে না। আমিও লিনাকে বিশ্বাস করে বসি। তো আমরা গিয়েছিলাম রিফাতের গাড়িতে।
ফ্রন্ট সিটে রিফাত আর নাবিল, আমি আর লিনা পিছনের সিটে। যখন গাড়ি বান্দরবনের দিকে যাচ্ছিল তখন লিনা আমার হাত চেপে ধরেছিল খুব শক্ত করে। আমি জানতে চাইলাম কি হয়েছে। ও জানালো ওর ভীষণ ভয় করছে, ও মনে হয় কিছু করতে পারবে না, আমি যেন কিছু একটা করি। আমি ওকে ভরসা দিলাম। ওর ব্যাগে মোটা শক্ত দড়ি ছিল, ও আর আমি দুজনে পিছন থেকে ওদের উপর থেকে দড়ি দিয়ে পিছন দিকে শক্ত করে ওদের হাত সহ বেঁধে ফেলি। রিফাত দ্রুত ব্রেক কষে, রেগে বলে, এসব কি ধরনের প্র্যাঙ্ক সায়ন, এখনই তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। রিফাতকে আর কথা বলার সুযোগ দেয় না লীলা। ওর ব্যাগে ছিল সেই মরণাস্ত্র ধারালো, যেটা গলার মধ্যে বরাবর ঢুকিয়ে দেয়, পিনকি দিয়ে বের হয়। আমি নাবিনের মুখ চেপে ধরে রেখেছিলাম, হাত বন্ধ নাবিনের, ভয়ে চিৎকার করতে চাইছে, কিন্তু মুখে হাত চাপা দেওয়ার ফলে শুধু শব্দ বের হচ্ছে, চোখ বড় বড় হয়ে গেছে ভয়ে। আমি তখন হুঁশে করেছি না বেহুশে করেছি জানি না, লিনার হাত থেকে নিয়ে নাবিনের গলা চালাই। আমি আসলেই একটা বেঈমান, নিজেকে বাঁচানোর জন্য বন্ধুদের সাথে বেইমানি করে বসি, কিন্তু পাপ তো বাপকেও ছাড়ে না। বেইমানের সাথে বেইমানি করে লিনা আরো একটা এনেছিল ব্যাগে, যা আমি দেখিনি। আমি যখন নাবিনকে মারির সাথে সাথে ডান দিক থেকে পেটের মধ্যে প্রচন্ড জোরে কিছু ঢোকার অনুভব করি, চামড়া ভেদ করে কিছুটা পেটে ঢুকে যাচ্ছে। শরীর ভয়ানকভাবে ঝাঁকুনি দেয়, গল গল করে রক্ত বের হয় পেট থেকে। লিনার মুখে তখন হাসি। আপনার গলায় ছুরি চালাতে পারলাম না সায়ন ভাই। ভালোবাসা, ভয়ানক একটা শব্দ, সেই ছোটবেলার আবেগ আপনি। আমি চেয়েও আজও সেই আবেগকে পায়ে ঠেলতে পারিনি, কিন্তু অপরাধের শাস্তি প্রাপ্য, তাই ছোট্ট শাস্তি এটা। লিনার ভুল এটাই ছিল যে ভালোবাসার প্রতি দুর্বল হয়ে বাঁচার সুযোগ দিয়েছিল আমাকে। যে অপরাধ করেছি বাঁচা সম্ভব না, তাই সব পাপের বিনাশ করে তবেই যাব একেবারে। হাতে থাকা ছুরিটা আমি চোখ বরাবর গেঁথে দেই, বেরিয়ে আসে ছুরির সাথে। ভুবন কাঁপানো চিৎকার দেয় লিনা, চারদিক হুতুম পেঁচারা ডেকে ওঠে, জোরে বাতাস বইতে শুরু করে। কি ভয়ানক পরিবেশ, এ যেন মানুষ হত্যার খেলা চলছে। পরিবেশ থমথমি হয়ে গেছে, এই নিষ্ঠুরতম মৃত্যু যেন প্রকৃতিরও সহ্য হচ্ছে না, তাই তো এমন অশান্ত হয়ে গেছে। চোখ গেঁথে শান্ত হই না, উম্মতের মতো আঘাত করতে থাকি। 27টা আঘাতের পর নিতিয়ে পড়ে দেহ, শরীরে তখন যেন অসুরের শক্তি ভর করেছিল। প্রতিটা লাশ টেনে নামাই গাড়ি থেকে, পাহাড়ের খাদে ফেলে রেখে সেই গাড়ির মধ্যে বসে ড্রাইভ করে ঢাকায় আসি। ঢাকা থেকে এত দূর, পেট থেকে ঝরা রক্ত বন্ধ করতে লিনার ওড়নাটা বেঁধেছি। পাঞ্জাবিটি একটু তোলে সায়ন, সেখানকার রক্তে ওড়না ভিজে চুপচুপ হয়ে গেছে। তারপর অবাক হয়ে বলতে শুরু করে, যাই হোক, অন্যায় যদি কেউ করে তবে তার শাস্তি অনিবার্য। হাতে সময় খুব বেশি নেই, জানি না অবনী এদিকে কি অঘটন ঘটিয়ে ফেলেছে। অবনী, ভিডিওটা হয়তো তুমিও দেখতেছ। আসলে আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, বিশ্বাস করো। একজন মানুষ, মানুষ হিসেবে শত খারাপ হলেও একজন বাবা হিসেবে সে কখনোই খারাপ হতে পারে না। আরহাম তো নির্দোষ ছিল, ওর তো বাবাহারা হওয়ার মতো কত কঠিন প্রাপ্য শাস্তি ছিল না, কিন্তু নিয়তির খেল। আমি একটা বার আরহামকে দেখতে চেয়েছিলাম, আমার শেষ ইচ্ছেটাও পূরণ হলো না। ও, আর একটা কথা, তোমার ঠিকানা আমি অনেক আগেই খুঁজে বের করেছিলাম। এই বর্তমান যুগে এসে কারো ঠিকানা বের করা অসম্ভব কিছু না। সে ভুলটা তো বিশিষ্ট ব্যবসায়ী আরমান শেখ করেছিলেন, লোকেশন অন করে। সে যাই হোক, এত কাহিনী বলার মতো এত সময় আমার হাতে নেই। অবনী, আমি খারাপ মানুষ হতে পারি, কিন্তু আমার মা অনেক ভালো মানুষ, সেটা আমার চেয়েও তুমি খুবই ভালো করে জানো। তুমি এটাও জানো যে আমার চেয়েও এখন তার নাতিকে সে বেশি ভালোবাসে। তার সাথে শেষ দেখা হবে না অবনী, তুমি যেখানেই থাকো না কেন আমার মায়ের খেয়াল রেখো। তুমি ভালো থেকো। কথা বলা শেষ করে পিছন দিকে ঘুরে গেল সায়ন, হাত মুষ্টিবদ্ধ করে ঘষে দিল আয়নায়। শক্ত হাতের থাবায় আয়না মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সেখান থেকে বড় একটা টুকরা তুলে নিল সায়ন, চিৎকার করে বলল, এ সমাজে কোনো দর্শনকারী, কোনো বেঈমানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। অবনী, আরহামকে তুমি বাবার অভাব কখনোই বুঝতে দিও না। অপরাধবোধ সায়নকে কুরে কুরে খাচ্ছিল, চোখ বন্ধ করে নিজের গলায় নিজেই কাছে টুকরাটা দিয়ে জোরে টান দেয়। বার কয়েকবার এভাবে টান দিতে থাকে। এমনিতেই কতক্ষণ ধরে পেট থেকে রক্ত ঝরছে। কয়েক মুহূর্ত পরে রক্তশূন্য হয়ে নেতিয়ে পড়ল সায়নের শরীর। মানুষ মরণশীল প্রাণী, প্রত্যেক জীবনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু সেটা স্বাভাবিক হলে মানা যায়। কিন্তু এরকম মানুষ হত্যার কাহিনী বর্ণনার পরে চোখের সামনে নিজের প্রাক্তনের এই ভয়াবহ পরিণতি সহ্য করতে পারে না অবনী, লুটিয়ে পড়ে মাটিতে। পুলিশ অফিসার ওহ শিট বলে দ্রুত ভিডিওটা অফ করে দেয়। রাহেলা অবনীকে সামলাবে কি, সে নিজেই তো মাথা ঘুরে ফ্লোরে পড়ে রয়েছে।
সব নারীদের মন এতটা শক্ত হয় না। এসব দৃশ্য সহ্য করার জন্য শক্ত কঠোর হৃদয়ের অধিকারী হতে হয়। জ্ঞানহীন অবনীকে পুলিশ অফিসার সাহায্য করতে গেলে বিষয়টা সহ্য হয় না সৌরভের। সে নিজে এগিয়ে এসে পাজাকোলা করে তুলে নেয় অবনীকে। মাকে ডেকে উঠে সাথে আসতে। রাহেলা উঠে আসতে আসতে ওদের পিছু যায়। অবনীর রুমে গিয়ে অবনীকে শোয়ানো হয়। শিউরে বসে জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে সৌরভ। কিন্তু কয়েক মুহূর্ত পরেও জ্ঞান ফিরে না। আসলে মুখে পানি ছিটা দেয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। অবনীর শরীর কোনো রেসপন্স করছে না। কয়েক মুহূর্তে পেরিয়ে ঘড়ির কাঁটা ঘন্টার ঘর ছুঁয়ে ফেলল, অথচ জ্ঞান ফেরার কোনো নামই নেই, বরং শরীরের তাপমাত্রা হু হু করে বেড়ে গেছে। এদিকে ছেলের মৃত্যুর খবর দেওয়া হয়নি সাহেলাকে। সাহেলা জানে সায়নকে পুলিশ খুঁজছে। আরমান শেখ জানিয়েছে অবনী অনেক অসুস্থ, তাই সাহেলাকে সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে যায় তারা। বাহিরে ফজরের আজান ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে, গাছে গাছে পাখির কলরব শোনা যাচ্ছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে ধীরে ধীরে। আজানের ধ্বনি কানে যেতে ঘুম ভাঙল সৌরভের। সারা রাত ঘুমাতে পারেনি। এত এত ঝামেলার পর যখন পুলিশ লাশ নিয়ে চলে যায়, তখনই অবনীর রুমের বাহিরে ফ্লোরে বসে অপেক্ষা করতে থাকে জ্ঞান ফেরার। রাহেলা রুমের মধ্যে অবনীর পাশে শুয়েছিল। এখানে বসে অপেক্ষা করতে করতে কখন চোখ লেগে এসেছিল বুঝতে পারিনি। চোখ ভাঙতে উঠে ছুটল রুমের দিকে। ছোট্ট বাচ্চাটা কান্না করতেছে জোরে জোরে। রাহেলা বাচ্চাটা কোলে নিয়ে পায়চারি করছে, কিন্তু কোনোভাবেই থামাতে পারছে না। সৌরভ জানতে চাইল, মা, অবনীর কি জ্ঞান ফিরেছে? না রে বাপ, এখনো তো কোনো নড়চড় নেই। কি হলো বুঝতে পারতেছি না। ডাক্তারের কাছে নিব কিনা দেখতো। মা, ওর মা বাবা আসতেছে, আমরা তাদের জন্য অপেক্ষা করি, তারা যা বলে তাই হবে। আচ্ছা দেখ তাহলে কি হয়। সকাল হয়। আরমান শেখ এসে পৌঁছান সাহেলা আর শিউলি বেগমকে নিয়ে। বাড়িতে তখন মানুষ গিজগিজ করছে। সুইসাইডের খবর পাঁচকান হতে বেশি আর সময় লাগেনি। অনেকে এসেছে দেখার জন্য। এরকম বিষয়ে মানুষের আগ্রহ যেন একটু বেশিই থাকে। কিন্তু লাশ তো পুলিশ রাতেই নিয়ে গেছে। এদিকে সাহেলা বেগম যেন নির্জীব হয়ে বসে আছে। কেউ কিছু জিজ্ঞেস করলেও কথা বলছে না। এরকম ভয়াবহ মৃত্যুর ঘটনা শুনে পড়শির চোখ থেকেও দুফোঁটা জল গড়ায়। অথচ সায়নের মা হয়েও তিনি কেমন নির্জীব। বিষয়টা নিয়ে আশেপাশে পিসপেশও শুরু হয়ে গেছে। কিন্তু পড়শি কি আর বুঝে সন্তানের দরদ? যার সন্তান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, সেই জানে এই বেদনা কতটা ভয়াবহ হতে পারে। আরহামের কান্না যেন থামছেই না। এই বাচ্চাটা এত কান্না কোনো সময়ই করতো না, কিন্তু গত রাত থেকে অনবরত কান্না করেই যাচ্ছে। সবাই কোলে নিয়ে থামানোর চেষ্টা করছে, কিন্তু কাজ হয়নি। অবশেষে সাহেলা উঠে গেলেন আরহামের কাছে। তিনি কোলে নিয়ে প্রথমবারের মতো কথা বললে আরহামের সাথে। আচমকায় আরহামের কান্না যেন থেমে গেল। আরহামকে বুকের সাথে চেপে ধরলেন সাহেলা। এবার টপ টপ করে অশ্রুকণা পড়তে লাগলো চোখ থেকে। কানের কাছে পিস পিস করে বলল, কত খারাপ মানুষ তো দুনিয়ায় বেঁচে থাকে রে দাদু ভাই। তাহলে তোর বাবাটাকেই কেন চলে যেতে হলো বলতো? সেও কি ওইসব মানুষদের বিড়ি থেকে যেতে পারতো না? আমাদের সাথে বল, আমি কি একটুও টের পেয়েছিলাম যে ওদের ভয়ানক খেলা শেষ পরিণতি এমন ভয়ানক হবে? ছোট্ট আরহাম কিছুই বুঝলো না, শুধু ফেল ফেল করে তাকিয়ে রইল তাদের মুখপানে। এদিকে অবনীর মা এসে অবনীর হাতে পায়ে তেল মালিশ শুরু করে দিচ্ছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অবশেষে বাধ্য হয়ে তিনি আরমান শেখকে ডেকে বললেন মেয়েটাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। আরমান শেখের বয়স হয়েছে, এর সাথে কোমরের ব্যথাটাও বেড়েছে বেশ। এই মুহূর্তে অবনীকে কোলে তুলে গাড়ি অবধি নেওয়াটা তার পক্ষে সম্ভব না। কাছেই ছিল রাহেলা। তিনি বললেন, ভাই সাহেব, আপনি একটু অপেক্ষা করেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। কয়েক মুহূর্তে পরেই ফিরে এলো রাহেলা। তার পিছু পিছু রুমে প্রবেশ করলো সৌরভ। অবশেষে সৌরভে তুলে নিল অবনীকে। কিন্তু অবনীকে কোলে নেওয়ার পর বেশ অবাক হলো সৌরভ। কে বলবে এই মেয়ের বয়স 22 পেরিয়েছে, শরীরে কয়টা হাড্ডি ছাড়া মনে হয় কিছুই নেই। এত কম ওজন একটা মেয়ের হয় কি করে? এসব ভাবতে ভাবতেই সৌরভের মনে হলো অবনীর একা থাকা লড়াইটা এতটাও সহজ ছিল না। চিনতে চিনতে খাওয়া দাওয়া হয়তো মেয়েটা ঠিক মতো করতো না। সৌরভ দ্রুত পা চালায়। ওর সাথে ছুটে আসে শিউলি বেগম, তার পিছনে আরমান শেখ। ছোট্ট আরহাম থেকে যায় তার দাদির কাছে। অবনীকে নিয়ে যায় ওর বাবা মায়ের এত চিন্তা দেখেও ভিতরটা খুব করে পড়ছে। অবনীকে তার বাবা মা ভালোবাসে, এটা খারাপ বিষয় না। অবনীকে তো তিনিও খুব ভালোবাসেন, কিন্তু নিজ সন্তানের অনুপস্থিতি তাকে পোড়াচ্ছে। সৌরভ তাদের সাথে গেল। গাড়ি থেকে পাজাকোলা করে তুলে নামালো সৌরভ। ইমার্জেন্সিতে নিয়ে গেল। অবনীকে বেডে রেখে ছুটলো ডাক্তারের কাছে। আরমান শেখকে সামনে চেয়ারে বসিয়ে রেখে গেল। সৌরভ ডাক্তারের সাথে নিয়ে ফিরল। তার চোখে মুখে উদ্বিগ্নতা। আরমান শেখ বিচক্ষণ মানুষ। এত সব কিছুর ভিড়েও তার মেয়ের জন্য সৌরভের
এত উদ্বিগ্নতা তার নজর এড়ালো না। কেটে গিয়েছে বেশ কিছু সময়। অবনীর জ্ঞান ফিরল, পুরোপুরি সুস্থও নয়, শরীর অতিরিক্ত দুর্বল, তার উপর প্রচন্ড ভয় পেয়েছে। অতিরিক্ত দুর্বলতার কারণে সেন্স হারিয়েছে। স্যালাইন দেওয়া হয়েছে ওকে, সাথে ঘুমের ইঞ্জেকশনও পুশ করা হয়েছে। শারমিন চেয়ারে বসে আছে আরমান শেখ, তার পাশে বসে আছে সৌরভ। শিউলি বেগম মেয়ের পাশের সিটে শরীর এলিয়েছে একটু। কাল থেকে ঘুম না হওয়ার কারণে তার চোখও লেগে আসছিল। এই মুহূর্তে একান্তে সৌরভকে পেয়ে মাথার মধ্যে প্রশ্নরা কিলবিল করে। আরমান শেখ বুঝতে পারছে এটা মোটেও সঠিক সময় নয়, কিন্তু এটাও জানে যে এবার এখান থেকে চলে যাওয়ার পর সৌরভের সাথে দেখা হওয়ার আর কোনো আশা নেই। অনেক চিন্তা ভাবনা করে তিনি ভাবলেন প্রশ্ন করবেন। আস্তে করে সৌরভের কাঁধের উপর হাতটা রাখলো, একটু কেশে গলা পরিষ্কার করলেন আরমান শেখ। সৌরভ উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তিনি আস্তে ধীরে বললেন, সৌরভ বাবা, এবার এখান থেকে চলে যাওয়ার পর মনে হয় তোমার সাথে আর দেখা হবে না। এতদিন তুমি বা তোমার পরিবার আমার মেয়েটার অনেক খেয়াল রেখেছ। ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমাদের, তোমাদের কাছে কৃতজ্ঞ। আরমান শেখের কথায় সৌরভের মন খারাপ হলো। তার মাথার মধ্যে একটা চিন্তে ঘুরপাক খেতে লাগলো, অবনী কি আর দেখতে পাবে না? মন খারাপ হওয়ার বিষয়টা লক্ষ্য করলেন আরমান শেখ। তিনি আবারও দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করলেন, অবনীকে পছন্দ করো? সৌরভ চমকে উঠল। হ্যাঁ, সে তো পছন্দ করে অবনীকে, সেই শুরু থেকে। কিন্তু আরমান শেখ এটা কিভাবে বুঝলো? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো সৌরভ। ওর মনের ভাষা যেন বুঝতে পারলেন তিনি। বলল, বাবা মেয়ের বাবারা অনেক কিছুই বোঝে, বুঝতে হয় তাদেরকে। আমি কয়েক বছর আগেও মেয়ের চোখ দেখে বুঝেছিলাম কিছু একটা। আমি বারণ করেছিলাম তাকে, সে আমার বারণ না শুনে হাত ধরেছিল তার পছন্দের মানুষের। আর আজ কি অবস্থা দেখতেই পাচ্ছ। সৌরভ মাথা নিচু করে রইল। আরমান শেখ পুনরায় জিজ্ঞেস করলেন, যদি সুযোগ হয় তবে কি বিয়ে করবে? খানিকটা লজ্জা পেল সায়ন। এভাবে সরাসরি বিয়ের কথা জিজ্ঞেস করে বসবে এটা গুণাক্ষরেও টের পায়নি। কি জবাব দিবেও? কিছু সময় অপেক্ষা করে আরমান শেখ পুনরায় বললেন, তুমি তো জানো অবনী অন্য কারো স্ত্রী। এবার বেশ উল্লাসিত দেখা গেল সৌরভকে। সে বলল, আঙ্কেল, অবনী অন্য কারো স্ত্রী ছিল, কিন্তু 6 মাস আগেই তাদের ডিভোর্স হয়ে গেছে। সো সে অনুযায়ী সায়ন ভাইও কিন্তু অবনীর জন্য অন্য পুরুষ। একটু আগে উত্তর না দিল, এই মুহূর্তে উল্লাসিত কণ্ঠ আরমান শেখকে বুঝিয়ে দিল সে যা ধারণা করেছিল তা একদমই সঠিক। তিনি বেশ দৃঢ়স্থির কণ্ঠেই বললেন, বাবা, মানুষের জীবনে উত্থান পতন থাকেই, কিন্তু মানুষের জীবন তো থেমে থাকে না বলো। সময় বহমান, সময়ের তালে তাল মিলাতে চলতে হয় আমাদেরও। আমি তোমাকে আশ্বাস দিতে পারছি না সময়ের হাত ছেড়ে দিব। খারাপ সময় মানুষের চিরদিন থাকে না। খারাপ সময়টা কেটে গেলে তুমি চেষ্টা করতে পারো। তুমি যদি অবনীকে রাজি করাতে পারো, আমার সেক্ষেত্রে কোনো আপত্তি থাকবে না। সৌরভ আর কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। ফের তিনি বলতে লাগলেন, তুমি জানো, শহরে আমার বড় ব্যবসা আছে। আমি যদি বলি মেয়েকে বিয়ে দিব, তাহলে পাত্রের অভাব হবে না। আমার মেয়ে বিবাহিত বা তার একটা সন্তান আছে, এগুলো কোনো সমস্যাও হবে না, কারণ তাদের মূল লক্ষ্য থাকবে আমার টাকা পয়সা, সম্পত্তি, এগুলোর উপর। অবনী ছাড়া আর কোনো সন্তান আমাদের নেই। আমাদের পরে সব কিছুর অধিকার ওর। কিন্তু আমি চাচ্ছি না কোনো টাকার লোভে আমার মেয়ের পাশে থাকুক কেউ। আমি চাই এমন একজন মানুষ ওর পাশে থাকুক, যে কিনা মন থেকে ভালোবেসে থাকবে, ওর যত্ন নিবে। আঙ্কেল, আপনি সম্পূর্ণ ভরসা করতে পারেন। তার কোনো অযত্ন আমি কখনোই হতে দিব না। কিন্তু সে কি রাজি হবে? আমাদের কাছে প্রিয় মানুষ তারাই হয় যারা অসময়ে আমাদের পাশে থাকে, আগলে রাখে। আমি এত কিছু ভেঙে বলতে পারবো না। আশা করি তুমি বুদ্ধিমান মানুষ। সৌরভ কথা বলল না, কিছুটা লজ্জা পেয়ে মাথা চুলকালো। এমন সময় ডক্টরকে আসতে দেখা যায়। কথার সমাপ্তি হলো এখানেই। দুজনেই এখনো ডক্টরের দিকে, অবনীকে কখন নিয়ে যেতে পারবে সে বিষয়ে কথা বলতে। কিন্তু সৌরভের মাথায় তো এখন ভিন্ন চিন্তা। অবনীকে ওই দিনই বাড়িতে নিয়ে আসা হয়েছিল। এরপর 3 দিনের মতো সবাই গ্রামের বাড়িতে ছিল। এরপর কেটে গিয়েছে আরো 5 মাসের বেশি। সাহেলাকেও সাথে করে নিয়ে এসেছে অবনী। কিন্তু সাহেলা এভাবে অন্য মানুষের বাসায় থাকতে পারবে না জানিয়েছে। কিন্তু অসময়ে সাহেলার করা আদর সাহায্য কোনোটাই বলেনি অবনী। সে সায়নদের আগের ফ্ল্যাটটা ভাড়া নিয়ে অবনীদের বাড়িতে 3 তলার একটা ফ্ল্যাটে উঠিয়ে দেন। মাসে মাসে পে করে দিবে সাহেলা। কিন্তু অবনীর সুবিধা হয়েছে, সকাল সন্ধ্যা গিয়ে দেখাশোনা করতে পারে সাহেলারও। সাহেলার শরীরও আর আগের মতো ভালো যাচ্ছে না। অবনী পড়াশোনাটা আবার ভালোভাবে শুরু করেছে। সারা সকাল শিউলি বেগম আর মাঝে মাঝে সাহেলা মিলে রাখে আরহামকে। অবনী ভার্সিটিতে যাওয়া শুরু করেছে। অবনী বাসায় ফেরার পর থেকে অবনীর বুকের সাথে মিশে থাকে একদম।
এভাবে সময় কাটছিল। ঢাকায় চলে আসার এতদিন হলেও সৌরভের সাথে যোগাযোগ আছে অবনীর। তাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও রয়ে গেছে আত্মার সম্পর্ক। ওই বাড়ির প্রতিটা মানুষ অবনী দুঃসময়ে পাশে থেকেছে, যতটুকু পেরেছে সাহায্য করেছে। অবনী কৃতজ্ঞ তাদের প্রতি। মিষ্টি কল দেয় মাঝে মধ্যে, সেখানে কথা হয় রাহেলার সাথে। সৌরভও হোয়াটসঅ্যাপে কল দেয় প্রায় প্রায়। অবনীর সাথে তেমন কথা হয় না। অবনী ক্যামেরাটা অন করে আরহামের দিকে ধরে রাখে। সৌরভও বিভিন্ন মুখভঙ্গি করে ওকে হাসানোর চেষ্টা করে। আমাদের লিটল স্যাম্প ও সৌরভের সাথে খিলখিলেও হেসে ওঠে। মাঝে মাঝে পুরনো সে ভয়ানক স্মৃতি মনে পড়ল। রাত বিরাতে আটকে ওঠে অবনী, ভয়ে চিৎকার করে ওঠে। ঘুম ছুটে পালায় শিউলি বেগমের। দৌড়ে আসেন মেয়ের রুমে। মাঝে মাঝে তো শিউলি বেগম নিজের রুমেই যান না, মেয়ের পাশেই থাকেন। অবনীকে মাঝে মাঝে কথা ছলে বলেন, এখন যদি একটা বিয়ে শাদী করে নিতি তাহলে রাত বিরাতে আমার ছুটতে হতো না। অবনী বিরক্ত হয় না, বরং বলে, কে বিয়ে করবে এক সন্তানের মাকে? যদি কেউ করে তবে কি বিয়ে করবি? এ কথার জবাবে উত্তর দেয় না অবনী। দিনগুলো এভাবেই কেটে যাচ্ছিল, কিন্তু এরই মধ্যে অবনীর মাথায় যুক্ত হয়েছে একটা নতুন চিন্তা। ও শুনেছে অনেক বাচ্চারা 10-11 মাস হলে বাবা দাদা এসব বলি আওড়ায়, আদো আদো বলিতে। কিন্তু আরহামের 1 বছর হতে চলল, আর অল্প কিছুদিন বাকি আছে। কিন্তু ও শুধুই হাসে, মুখে এখনো কোনো কথাই বলেনি। সন্তানকে নিয়ে হয়েছে আরেক দুশ্চিন্তা। অবনী সারাদিন মা মা বলতে থাকে ওর সামনে। ও যেন শুনে শুনে মা নামক মধুর বুলি আয়ত্ত করতে পারে, কিন্তু কোনো কাজে হয় না। ডক্টরের পরামর্শ নেওয়ারও চিন্তা ভাবনা করছে অবনী। এরই মধ্যে একদিন ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হঠাৎ করে অবনীর ফোন বেজে ওঠে। স্ক্রিনে চোখ বুলাতে দেখতে পাই সৌরভের নাম্বার থেকে কল এসেছে। হিজাবে দিনগুলো লাগিয়ে দ্রুত হাতে ফোন রিসিভ করলো অবনী। ওপাশ থেকে সৌরভের বেশ আনন্দিত কণ্ঠই শোনা যাচ্ছে। অবনী, হুম, আসলে তোমাকে একটা গুড নিউজ দিতে চেয়েছিলাম। তাই নাকি? কি হয়েছে? আমার ঢাকায় ট্রান্সফার হয়ে গেছে। আঙ্কেল তো তোমাদের বাসার অ্যাড্রেস দিয়েছিল। তোমার বাসা থেকে অফিস বেশি একটা দূরে না। বাহ, ভালোই তো। তাহলে তো মাঝে মধ্যে বাসায় আসাই যাবে। মানে আসলে, আরে কি হয়েছে? এভাবে করছেন কেন? এনিথিং রং? না মানে সাহেলা আন্টির সাথে কথা হয়েছে আমার। কালকে জয়নিং আমার। আমি নতুন বাসা না নেওয়া অবধি মনে হয় সেখানেই থাকতে হবে। যদি সেখানে আসি আপনাদের সাথেও দেখা হয়ে যেতে পারে। সে তো খুবই ভালো কথা। আচ্ছা ভাইয়া, আমি এখন ভার্সিটিতে যাব, তো দেরি হয়ে যাচ্ছে। আপনি আসলে বিকেলে কথা হবে আমাদের। অবনী ফোনটা কেটে দিল। ওখানে হতভম্ব হয়ে বসে রইল সৌরভ। নিজেকে এই মুহূর্তে শ্রেষ্ঠ বোকা শ্রেণীর এক সদস্য বলে মনে হচ্ছে। ও ঢাকা যাবে তো ভালো কথা, ও কেন অবনীকে ফোন করে সেটা জানাতে গেল? এটার কি কোনো প্রয়োজন ছিল? ছিল না তো। শুধুমাত্র মনের ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে মেয়েটা যে কি মনে করলো কে জানে। যাই হোক, এখন নিজের সব কিছু গোছগাছ করতে হবে, তাই সেদিকে পা বাড়ালো। সৌরভ ঢাকায় পৌঁছেছে বিকেলের মধ্যেই। সাহেলা তো সৌরভকে দেখে ভীষণ খুশি হয়েছেন। এই ছেলেটাকেও ছোটবেলা থেকে খুবই ভালোবাসতেন তিনি। বান্ধবীর ছেলে বলে কথা, নিজের ছেলের মতোই আদর করত। সৌরভের বাসায় উপস্থিতিতে ঘরটা যেন পূর্ণ পূর্ণ লাগছে তার। নয়তো তার ঘরটা ইদানিং সবসময় ফাঁকা ফাঁকাই লাগে। সাহেলার সাথে বসে একসাথে লাঞ্চ সেরেছে সৌরভ। এরপরে ড্রয়িং রুমে বসে কতক্ষণ ফোন স্ক্রল করছে। সাহেলা অবনীদের বাসায় গিয়েছে আড্ডা দিতে। সৌরভকে রেস্ট নিতে বলে গেছে, কিন্তু ওর তো এই মুহূর্তে একদমই সময় কাটছে না। মনটা ছটফট করছে এক নজর তার প্রেয়সীকে দেখার জন্য। শেষমেশে বিরক্ত হয়ে ছাদে গেল ও, কিন্তু ও ভাবতে পারেনি সেখানে চমক আছে ওর জন্য। পরন্ত বিকেলে লাল রঙের রোদে ফিরিয়ে বসে আছে অবনী। পিছন থেকে কালো ঘন চুলগুলো ছাড়া হয়েছে, সেগুলো মৃদু বাতাসে উঠছে। অবনীর কোলেই রয়েছে আরহাম। এক পাশ থেকে মুখের একাংশ দেখা যাচ্ছে। হেসে হেসে আরহামকে কিছু বলছে। গোধূলি রঙা বিকেলে মায়াবিনীকে ভীষণ মায়াবতী লাগছে। সৌরভ ধীরে ধীরে সামনে এগোয়। অবনীর সামনে গিয়ে দাঁড়ায়। হুট করে সৌরভকে সামনে দেখে চমকে যায় অবনী। উঠে দাঁড়ায় বসা থেকে। সৌরভ বলে ওঠে, আরে ম্যাডাম, ব্যস্ত হবেন না, বসুন বসুন। ও, আপনি যে আসবেন আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। সৌরভ হাত বাড়াতে এক প্রকার ওর কোলে ঝাঁপিয়ে পড়ে আরহাম, যেন কতদিনের চেনা। আরহামকে কোলে নিয়ে ওর সাথে একটু আধটু দুষ্টমি করতে করতে অবনীর সাথে কথা বলছিল। হঠাৎই আরহাম সৌরভের চুল ধরে টানতে শুরু করে। সৌরভ ওর হাত সরাতে সরাতেই বলে, আহ বাবা, কি করছো তুমি? ব্যথা পাচ্ছি তো। হঠাৎ করে আরহামের যে কি হলো কে জানে। ও
ও ওর হাতটা চুল থেকে সরিয়ে নিল। তারপর আদো আদো বলিতে একবার বাবা বাবা বলল। অবনীও তাকিয়েছিল ছেলের মুখের দিকে। এই প্রথমবারের মতো একটা শব্দ বলেছে তার ছেলে। বাচ্চা প্রথম কথা বলে সেই বিষয়টা অনেক খুশির হয়ে থাকে অবনীর জন্য হয়তো, কিন্তু ওর চোখের কোণে অশ্রুকণায় ভরে উঠল। বাবা মানুষটা যে আর নেই, আর বাচ্চাটা কিনা সে বলি প্রথমবার জীবনে আওড়ালো। অবনীরও কষ্ট হচ্ছে এই মুহূর্তে। সব বাচ্চারা যখন বাবা বলে ডাকবে, আরহাম তো বাবা বলে ডাকলেও আর কোনোদিন বাবা ফিরে আসবে না। বাবা সন্তানের জীবনে বট ছায়া হয়ে থাকে, কি ভুলের মাসুল ছোট বাচ্চাটা দিবে। চিন্তা করতে করতে ফুঁপিয়ে কেঁদে উঠল অবনী। সৌরভ হয়তো বুঝতে পারল অবনীর কান্নার কারণ, কিন্তু অবনী কান্না আড়াল করার জন্য ওড়নার কোনা দিয়ে চোখ মুছে নিল। কান্না আড়াল করলে কি দুঃখ আড়াল করা যায় অবনী? দুঃখগুলো ভিতর থেকে কুড়ে কুড়ে খায় আমাদের, সারাটা জীবন তাড়া করে বেড়াই। তবে আমরা যদি চাই, এই দুঃখগুলো থেকে কিন্তু মুক্তি পেতে পারি। কিছু কি করতে পারি বলো? অবনী তাকালো সৌরভের দিকে। সৌরভ কেমন যেন দৃষ্টিতে তাকিয়ে আছে অবনীর দিকে। সেই দৃষ্টিতে ছিল একরাশ অনুরোধ। দুচোখ যেন খুব করে কিছু বলতে চাচ্ছে। কেঁপে উঠল অবনী। কোনো পুরুষ যদি কোনো নারীকে পছন্দ করে, তার চোখের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সে ভালোবাসার কথা বুঝতে পারার ক্ষমতা একজন নারীর রয়েছে। অবনীও যেন বুঝতে পারল সৌরভের মনের কথা, বুঝেও না বোঝার ভান করল। হাত বাড়ালো আরহামের দিকে। আরহাম কোলে আসলে সৌরভকে বিনয়ের সাথে বাসায় আসা দাওয়াত দিয়েই ছাদ ত্যাগ করলো অবনী। এভাবে হুট করে সৌরভের সামনে থেকে কেন চলে আসলো অবনী? ও কি সৌরভের সামনে থেকে পালাতে চাইছে? কিন্তু কেন পালাতে চাইছে? ও যা ভাবছে তা যদি সত্যি হয়, তার জন্যই কি পালাতে চাচ্ছে? নিজের কাছে নিজেই প্রশ্ন করল অবনী। এদিকে ছাদের কার্নিশ ঘেঁষে হেলান দিয়ে বসে পড়ল সৌরভ। নিজের উপর নিজেরই বিরক্ত লাগছে। কিছু বলতে গিয়েও কোনো কিছু বলতে পারছে না। মনে মনে বিড়বিড় করলো, বিয়ে করার আগে 2-3টা প্রেম করা বোধহয় দোষের কিছু না। তাহলে অন্তত এই বিয়ের বয়সে এসে কথা বলতে কাঁপাকাঁপি করতে হয় না। আরহামকে ঘুম পাড়িয়ে বেলকনিতে এসে বসেছে অবনী। হাতে চায়ের কাপ, বাহিরে শীতল হাওয়া বইছে। চায়ের কাপে চুমুক দিয়ে চোখ বন্ধ করে ফেলল অবনী। প্রকৃতি ভীষণ স্নিগ্ধ। এই নির্মল প্রকৃতির সাথে বসে নির্গুম ভাবনায় ডুব দিল অবনী। সে সৌরভের চোখে যা দেখেছিল তা ভালোবাসা বই কি। আজ হোক বা কাল সৌরভ ওকে কিছু একটা জানাবে। ওকে না করে দিবে নাকি? আচ্ছা, ওর কি জীবনকে আরেকবার সুযোগ দেওয়া উচিত? যদি রাজি হয়, মানুষটা কিভাবে নিবে বিষয়টা? অবনীর চোখে কেন যেন আজ কোনোভাবেই ঘুম ধরা দিচ্ছে না। আরহাম ঘুমিয়ে আছে। কতক্ষণ ওর পাশে বসে ছেলের দিকে তাকিয়েছিল অবনী। কত শত চিন্তা যে মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। একজন বাবা ছাড়া ছেলের বড় হওয়ার কথা কল্পনা করতে গিয়ে অনেক ভয়াবহ কল্পনা অক্ষি সম্পটে ভেসে ওঠে। সবাই যখন বাবার আদর পাচ্ছে, তখনই বাবা ছাড়া আরহাম অসহায় দৃষ্টিতে সবার দিকে তাকাচ্ছে। এসব চিন্তা করে যেন বুকটা মোচড় দিয়ে উঠছে। লাইফে আরেকটা নতুন কাউকে না চাওয়া অবনীরও মন বলছে জীবনকে নতুন করে সুযোগ দেওয়া উচিত, কিন্তু পরিবার সমাজের কথা ভেবে আবারও পিছপা হচ্ছে ও। রুমি এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। অবনী অবাক হলো, এত রাতে আবার কে দরজায় টোকা দিল? জিজ্ঞেস করতে ওপাশ থেকে ভেসে আসলো আরমান শেখের গলা। অবনী দেরি না করে ব্যস্ত পায়ে গিয়ে দরজা খুলল। আরমান শেখ চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে অবনীর সামনে। অবনী জানতে চাইল, কি হয়েছে বাবা? আমি তোর সাথে কিছু কথা বলতাম রে মা। হ্যাঁ বাবা, বলো না। তুই আগে শান্ত হয়ে বসতো, তারপর সব কথা হবে। বাবা মেয়ে টুল পেতে বসলো বেলকনিতে। আরমান শেখ কিছু সময় চুপ থেকে নিজেকে দাঁতস্থ করলেন। তারপর ধীরে ধীরে মেয়েকে বোঝাতে শুরু করলেন, মানুষের জীবনে সুখ দুঃখ উত্থান পতন আসবেই। তাই বলে জীবনকে থামিয়ে দিলে তো হবে না। সামনের দিকে অগ্রসর হতে হবে। পিছনের দিকে বারবার ফিরে ফিরে তাকালে আমরা আর কোনো দিন সামনে এগিয়ে যেতে পারবো না। তাই আমাদের সবার উচিত অতীতকে না বলে গিয়ে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে সেরকম কোনো ভুল পুনরায় না করা। আরমান শেখ একসময় মেয়ের উপর রাগান্বিত থাকলেও মেয়েটা যে তার বড্ড আদরের। সব রাগ অভিমান বলে গিয়ে চিন্তা করছেন মেয়েটাকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য। অবনী নিজেও বেশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছিল। অবশেষে বাবা যখন বোঝালো, তখন তার দ্বিধা কাটল। তবুও বাবার কাছে বলল, বাবা, আমি রাজি হতে পারি, তবে আমার জীবনে আরও একজন গুরুত্বপূর্ণ মানুষ আছে। আমি তার থেকে অনুমতি নিতে চাই। সে যদি অনুমতি দেয়, তবেই আমি এই বিয়েটা করতে পারবো। কে সে? তোর মা? না বাবা, আমার দ্বিতীয় মা, সাহেলা পারভিন। সে আমার জন্য যা করেছে আমি কোনোদিনও তা বলতে পারবো না।
আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তারও অনুমতির প্রয়োজন বলে মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, অবশ্যই অনুমতি নিবি তুই, কিন্তু যাই করিস না কেন সঠিক সিদ্ধান্তটাই নিবি আশা করি। বাবা মেয়ের কথোপকথন শেষ হলে আরমান শেখ চলে যান নিজ কক্ষে। অবনী সেখানে বসে ভাবনা সাগরে ডুব দেয়। পরদিন সকালে নাস্তা বানিয়ে ট্রে হাতে সাহেলার ফ্ল্যাটে যায়। দরজা নক করে দাঁড়িয়ে থাকে কিছু সময়, এরপর ভিতর থেকে দরজা খোলার আওয়াজ হয়। দরজা খুলতে অবনী বলতে নেয়, মা নাস্তাটা নেন, দেরি হলো। কিন্তু কথা শেষ করে সামনে তাকিয়ে দেখে সেখানে সাহেলা নয়, বরং সৌরভ দাঁড়িয়ে আছে। অবনী লজ্জা পেল, মাথা নিচু করে রাখে অবনী। হঠাৎই গালগুলো কেমন লাল আভায় ছেয়ে গেল। বিষয়টা নজর এড়ালো না সৌরভের। সৌরভ আরেকটু খুশিয়ে দিতে বলল, আরে তুমি তো জানতে না দরজা আমি, তাতে এত লজ্জা পাওয়ার কি আছে। অবনী এবারও মাথা তোলে না। খটকা লাগে সৌরভের। সৌরভ ওকে ভিতরে ঢুকতে না বলে দরজার সামনে বুকে আড়াআড়ি ভাবে হাত বেঁধে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কিছু সময় কি যেন একটা ভাবে। অবনী ধীরে কণ্ঠে বলে, আমাকে ভিতরে যেতে দিন। অবনীর কথাকে তোয়াক্কা না করে উত্তেজিত কণ্ঠে সৌরভ বলে ওঠে, এই পেয়েছি। এই ওয়েট ওয়েট অবনী, এই মিরাক্কেলটা ঘটলো কিভাবে বলো তো। অবনী যেন নত মস্তকটা আরেকটু নত করল। সৌরভ যে আসলে বিষয়টা বুঝে গিয়েছে তা টের পেল অবনী। অবনীর বয়সটা এখন আর সেই কিশোরীতে আটকে নেই যে লুকোছুরি প্রেম চলবে। সে স্বীকারোক্তি দেওয়ার ভঙ্গিতেই বলল, সবকিছু নিয়ে রাতে চিন্তা করেছি, তারপর বাবা বলেছে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস ফেলল সৌরভ। তারপর অবনীকে ভিতরে ঢুকতে বলে নিজে নিজে বলতে থাকে, থ্যাঙ্কস গড, এভাবে আমি তোমাকে জীবনেও বলতে পারতাম না। তুমি নিজে থেকে বুঝেছ, এটা আমার জন্য রাজকপাল। অবনী আর কোনো কথা না বলে চুপচাপ ডাইনিংয়ে চলে গেল। সাহেলা তখন ফ্রেশ হয়ে আসছিলেন। দেখা হয়ে গেল অবনীর সাথে। অবনী সাহেলাকে বসিয়ে প্লেটে খাবার তুলে দিল। তারপর সাহেলা সৌরভকে ডাক দিলে তাকেও খাবার তুলে দিল। সাহেলা পাশে বসিয়ে ওকে একটু খাইয়েও দিল। খেতে খেতে অবনী সাহেলাকে বলতে লাগলো, তোমার সাথে একটু কথা ছিল। সাহেলা মুচকি হাসে। তাকে গত রাতেই ফোন করেছিলেন অবনীর বাবা। তিনি এখানে না করার কোনো কারণ দেখছেন না। যদি মেয়েটা সুখী হয় তাহলে তাতে তো কোনো আপত্তি নেই। আর ছেলেও তো দূরের কেউ না, তিনিও যখন তখন তার নাতিকে দেখতে পারবেন। খাওয়া শেষে সাহেলার পিছু পিছু তার রুমে যায় অবনী। সাহেলা বিছানায় বসলে তার সামনে ফ্লোরে পা মুড়ে বসে অবনী। তারপর ছোট বাচ্চারা যেভাবে মায়ের কোলে মুখ লুকায়, ঠিক সেভাবে সাহেলার কোলে মুখ লুকালো অবনী। তারপর ধীরে ধীরে ওর নেওয়া সিদ্ধান্তের কথা জানালে। মাথায় হাত রাখে সাহেলা। মাথা মুছিয়ে দিতে দিতে জানালো তার কোনো আপত্তি নেই। অবশেষে সব চিন্তা ভাবনা, সব জল্পনা কল্পনা সমাপ্তি ঘটিয়ে অবশেষে রাজি হয় সবাই। সাহেলা সৌরভের বাবা মাকে ফোন দিয়ে গ্রাম থেকে আনান। তাদের মেয়ে অপছন্দ হওয়ার কোনো কারণ নেই। যদিও সৌরভের বাবা একটু দ্বিমত করেছিল, কিন্তু ওর মায়ের সামনে সেইটুকু আর মুখ থেকে বেরই হয়নি। এরপর সবাই মিলে ঠিক করে সপ্তাহখানিকের মধ্যে সব কমপ্লিট করে ফেলবে। অবশেষে সব অপেক্ষার প্রহর পেরিয়ে সে কাঙ্ক্ষিত দিনটি আসে। অবনী জানিয়েছে কোনো রকম ঝামেলা করা চলবে না, শুধুমাত্র ঘরোয়া আয়োজনের মধ্যে বিয়েটা সম্পন্ন করবে। কারণ বাহিরের মানুষ নানানজন নানান কথা বলবে, সেসব কটু কথা শুনতে ভালো লাগবে না একদম। এর চেয়ে শুধু নিজের মানুষগুলোর সামনে কবুল বলে নতুনভাবে জীবনের সূচনা করবে। অবনীর ইচ্ছেতেই মানুষজন দাওয়াত দেওয়া হয়নি, তবুও নিজেদের বন্ডিং সব মানুষকে বলা হয়েছে। ছাদে মোটামুটি ডেকোরেশনও করা হয়েছে। এখানেই হবে হলুদ। হলুদ শাড়ি পরিয়ে, গহনা পরিয়ে, সামনে নানান নকশার ডালা সাজিয়ে স্টেজে বসিয়ে রেখেছে অবনীকে। তার কোলে ছোট্ট হলুদ পাঞ্জাবি পরা আরহাম। দুই মা, হবু শাশুড়ি সবাই মিলে একে একে হলুদ ছোঁয়ালো। অবনীর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। প্রথমবারের বিয়েটা ছিল ভিন্ন রকম, তখন একরকম অনুভূতির সাথে পরিচয় হয়নি। আজ হচ্ছে অন্য একটা মানুষের নামে হলুদ ছোঁয়াচ্ছে সহিলে। তারপর কালকে কিনা সেই মানুষটার উপরে সম্পূর্ণ অধিকার, দায়িত্ব সব অর্পিত হয়ে যাবে। সব খুশিকে ছাপিয়েও মনের মধ্যে যে ভয়টা হচ্ছে, তা হলো পরে যদি সৌরভ আরহামকে ভালো না বাসে তখন। বিভিন্ন চিন্তা মাথায় আসতে আরহামকে বুকের মধ্যে চেপে ধরে অবনী। তখনই কেউ কানে কানে ফিসফিস করে বলে, আমরা না হয় আর বেবি নিব না, এটাই আমাদের বেবি, তুমি ভয় পেও না। ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়ও, পাশে বসে আছে সৌরভ। ও কিভাবে মনের কথা বুঝলো মাথায় এলো না অবনীর। কিন্তু সৌরভ যে মনের কথা বুঝতে পেরে ভরসার কথাটা বলল, এটাই যেন স্বস্তি। দেখতে দেখতে রাতটা পেরোলো, সকাল পেরোলো, দুপুর ঘনিয়ে আসছে। শিউলি বেগম একটা লাল বেনারসি দিয়ে গেছেন, বলে গেছে এটা পরে নিজের মতো করে টুকটাক সেজে নিতে। বাহিরের লোক তো আসবে না, ওর ফ্যামিলির লোক, তবুও বিয়ে বলে কথা।
শপিং করে এনেছে সৌরভ নিজেই, অবনীর সাথে আরহামের জন্য শপিং করেছে। অবনী যেন কোনো বিষয় নিয়ে কষ্ট না পায় সেই বিষয়ে সজাগ দৃষ্টি রাখারও চেষ্টা করেছে সৌরভ। বিষয়টা অবনীর কাছে বেশ লেগেছে। দুপুরে নামাজ পড়ে একেবারে কাজী সাহেবকে সাথে করে নিয়ে অবনীদের বাসায় ঢুকলো সৌরভ। সাথে সৌরভের বাবাও আছে, মাও আছে। এখান থেকে অবনীকে তারা তাদের সাথে করে গ্রামে নিয়ে যেতে চান। খাওয়া দাওয়ার পর্ব শুরু করার আগে বিয়ে সম্পন্ন করতে চান। যখনই কবুল বলতে বলা হলো তখনই পাশে দাঁড়িয়েছিল ভাবি, শাশুড়ি মা। প্রথমবার তো ভালোবাসার মানুষকে পাওয়ার খুশিতে তরতর করে কবুল বলে ফেলেছিল, কিন্তু এবার বিয়েটা হচ্ছে সম্পূর্ণ ভিন্নভাবে। এখানে জড়িয়ে আছে অনেক কিছু, তাই কবুল বলতে গিয়েও চুপ করেছিল অবনী। তখনই পাশে থাকা হবু শাশুড়ি শক্ত করে এক হাত চেপে ধরে রেখেছিলেন, মাথায় হাত দিয়ে আশ্বাস দিচ্ছিলেন। বলেছিলেন, চিন্তা করো না, তোমার কোনো অযত্ন আমি করব না। আমার ছেলেটাকে তো জানোই। অবনীর ওই মুহূর্তে নিজেকে সবচেয়ে বেশি ভাগ্যবান মনে হচ্ছিল। চোখ বন্ধ করে বলে ফেলল সে কাঙ্ক্ষিত শব্দ, যার মাধ্যমে সে গ্রহণ করে নিল অন্যর গরণী হওয়ার দায়িত্ব। সেই মানুষটাই আজ তার স্বামী, যে কিনা তার জীবনে বয়ে চলা ঝড়ের সময় বন্ধু হয়ে ভরসার হাত বাড়িয়েছিল। কথা বলা হয়ে থাকে, অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। সেই মানুষটাকে আর হারাতে চায় না অবনী। এদিকে সৌরভ তো মহা আনন্দে আছে। সে বিয়ের পর থেকে আরহামকে কোলে নিয়ে বসে আছে, খাচ্ছেও কোলে নিয়ে। সাহেলা আরহামকে নিতে চাইলে নাকচ করে দেয় সৌরভ। সাহেলা বলে, ওকে নিয়ে সমস্যা হচ্ছে না তো? সৌরভ জবাব দেয়, আমার ছেলে আমি রাখতে পারবো। আমার ওকে নিয়ে কোনো দিনই সমস্যা হবে না আন্টি, শুধু একটু দোয়া করবেন আমাদের জন্য। সাহেলার চোখ ছলছল করে, আসলে নিচ দিয়ে চোখ মোছেন। আসলে সাহেলা নিজেও জানে না কেন কান্না করছে। হয়তো এই জায়গায় তার ছেলের কথা মনে পড়েছে, অথবা তার আদরের নাতিটা বটগাছ তুল্য ছায়া পেয়েছে সেই খুশিতে। তার চোখের জল এই কারণ অজানাই রয়ে গেল। শুধু মন ভরেই দোয়া করলেন ওদের সংসার জীবনটা যেন সুখের হয়। তো ভিউয়ার্স, এটা গল্পের শেষ অংশ। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।